নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাকগাড়ি। আমাদের এই একঘেয়ে জীবনে সমস্ত কিছু থেকেই একসময় আমরা হাঁসফাঁস করে উঠি। মনে হয় সেই একই কাজ প্রত্যেক দিন, দিনের পর দিন, মাসের পর মাস, এর থেকে যেন মুক্তি নেই। কিন্তু মুক্তি কি পালিয়ে বেড়ালেই হয়? এই অবস্থা থেকে পালালেই কি মুক্তি হয়? নাকি এই অবস্থার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টালে হয়? মুক্তি কোথায়? আমাদের চিন্তায় নাকি আমাদের মনে? কোথায়? তেমনই একটা অদ্ভুত সুন্দর গল্প আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাকগাড়ি। শুনে দেখুন তো এই গল্প আপনাদের মনের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে কিনা। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাকগাড়ি। এক এক সময় রাধা ভাবে কোথাও বেরিয়ে আসতে পারলে ভালো হতো। আজ 6 বছরের মধ্যে সে একখানা দুর্গা প্রতিমার মুখ পর্যন্ত দেখেনি। এ গাঁয়ে সবাই গরিব, দুর্গোৎসব তো দূরের কথা, তেমন একটা জাঁকের কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত হয় না। অবশ্য এই গায়েরই সে মেয়ে, এই অবস্থার মধ্যেই মানুষ হয়েছে। বাল্যে সে ভাবত সর্বত্রই হয়তো এরকম ব্যাপার, কিন্তু বিয়ের পর বাসুদেবপুরে গিয়ে রাধা প্রথম বুঝল তাদের গাঁ অতি দিনহীন অবস্থার গাঁ। গরিব আর পরলোকের তফাৎ কি বুঝল। বাসুদেবপুর এমন কিছু শহর বাজার জায়গা নয়, গঙ্গার ধারে একখানা বর্ধিষ্ণু গ্রাম, এই পর্যন্তই। সেখানে মুস্তাফিরা বড় লোক, এমন পূজা নাই যে তাদের বাড়ি হতো না। দুর্গোৎসব বলো, শ্যামা পূজা বলো, জগদ্ধাত্রী পূজা বলো, এমনকি রথ পর্যন্ত। বছর 3 বড়ই আনন্দে কাটিয়েছিল সব দিক দিয়েই। তারপর তার স্বামী মারা গেল যকৃতের রোগে। শাশুড়ির সঙ্গে রাধার বনল না। দিন কতক উভয়ের মধ্যে যেসব বাক্যাবলীর আদান প্রদান চলল তাকে ঠিক সদয় বা ভদ্রবাক্য বলা চলে না। রাধা প্রমাণ করতে ব্যস্ত হল তার বাবা এত দরিদ্র আজও হননি যে তাকে একবেলা এক মুষ্টি আতপ চালের ভাত দিয়ে পুষতে পারবেন না। ফলে একদিন একটা মাত্র পুঁটলির সম্বল করে রাধা তার ছোট ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি এসে পৌঁছাল। ভাইটিকেই সে পত্র লিখে আনিয়েছিল। তার তোরঙ্গ ও ক্যাশ বাস্ক শাশুড়ি আটকিয়ে রাখলেন। তারপর 6 বছর কেটে গেছে। সেই যে বিধবা হয়ে বাপের বাড়ি ঢুকেছে, আর সেই গ্রাম থেকে বার হয়নি। এই 6 বছরে অনেক কিছু ঘটে গেল তাদের সংসারে। বাবা লেখাপড়া ভালো জানেন না, বিশ্বাসদের পাটের আড়তে কাজ করে সামান্য কটা টাকা পেতেন। বাবার সে চাকরিটা গেল। রাধার ছোট ভাই গেল মারা। বাবা বাত হয়ে কিছুদিন শয্যাগত থাকলেন। বাবার সঙ্গে মায়ের মনোমালিন্যের সূত্রপাত হল। ক্রমে উভয়ের মধ্যে সামান্য কথায় ঝগড়া বিবাদ হতে লাগল। জমিদার নালিশ করে তাদের বড় জমা ক্রোক করে নিল, ইত্যাদি ইত্যাদি। একঘেয়ে হয়ে পড়েছে দিনগুলো। সেই সংসারের কাজ, সেই গরুর সেবা, সেই রাঁধা বাড়া, বাবার হাতে পায়ে তেল মালিশ করা, মায়ের দোক্তা পাতা পুড়িয়ে তামাক তৈরি করা, কলের মতো এক টানা একঘেয়ে ভাবে চলছে দিনের পর দিন, মাসের পর মাস। আজ সকালে ডোবার ধারে বাসন মাজতে বসে তাই সে ভাবছিল কোথায় একবার বেরিয়ে আসবে। ছোট্ট ডোবাটা, চারপাড়ে বড় বড় গাছের ছায়ায় ঝুপসি অন্ধকার হয়ে আছে। দুপুরবেলাতেও রোদ পড়ে না। এইটুকু তো ডোবা, এর আবার চারদিকে 4টি ঘাট, বাঁধানো নয়, কাঁচা ঘাট। দক্ষিণ দিকের জামতলার জেলেপাড়ার ঘাট, পশ্চিম পাড়ের বেলতলায় নাপিতদের ঘাট, পূর্ব দিকে বামুনপাড়ার ঘাট, উত্তর পাড়ে যাদের জমিতে ডোবাটা তাদের ঘাট। তারাও ব্রাহ্মণ, নিজেদের জন্য একটা ঘাট আলাদা করে রেখেছেন।
কাউকে সেই ঘাটে যেতে দেয় না। সেই বাড়ির মেয়ে সুবি, ভালো নাম সুবিনীতা, তাদের ঘাটে চায়ের পাত্র ধুতে নামল। গ্রামের মধ্যে ওরই মধ্যে একটু শৌখিন, চা খাওয়ার অভ্যেস রাখে। সুবি কিছুদিন কলকাতায় কাকার বাসায় থেকে পড়াশোনা করত। ক্লাস 8 পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিয়ে আজ বছরখানেক বাড়িতে বসে আছে। গ্রামের মেয়েদের মধ্যে তার প্রভাব ও প্রতিপত্তি খুবই বেশি, কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র মেয়ে যে স্কুলের মুখ দেখেছে, তাও আবার কলকাতায়। সুবি দেখতে মোটামুটি ভালোই, রং উজ্জ্বল শ্যাম, বড় বড় চোখ, একরাশ কোঁকড়া কোঁকড়া চুল, সবসময় ফিটফাট হয়ে থাকে, একটু চালবাজ। 16 বছর বয়স, বিবাহের চেষ্টা চলছে। রাধা সুবি বলতেই অজ্ঞান, কিন্তু সুবি তাকে বড় একটা আমল দেয় না। গরিব ঘরের মেয়ে, 23 বছর বয়স, তার উপরে আবার বিধবা, এবং লেখাপড়াও তেমন কিছু জানে না। এই অবস্থায় রাধা কি করে আশা করতে পারে যে সে কলকাতার স্কুলের ক্লাস 8 পর্যন্ত পড়া মেয়ে সুবির অন্তরঙ্গ মণ্ডলীতে স্থান পাবে? তা সে পারে না, বা সে আশা করাও তার উচিত নয়। সুবিকে জলে নামতে দেখে রাধার মুখ ঠিক আগ্রহে ও আশায় উজ্জ্বল দেখালো। সে বলল, ও ভাই সুবি, তোদের চা খাওয়া হয়ে গেল? সুবি কচুর ঝাড়ের গোড়া থেকে চায়ের পেলাওয়ালা নিয়ে জল বুলাতে বুলাতে বলল, হয়নি, মার তো আর সোমবার, মা খাবে না, শুধু আমি আর জাদু। তাড়াতাড়ি নেই, এবার গিয়ে জল চড়াবো। সুবি নিজে থেকে কোনো বড় একটা কথা রাধার সঙ্গে বলে না, তবে রাধা যে কথা জিজ্ঞাসা করে ভদ্রভাবেই তার উত্তর দেয়। রাধা জানে সুবি সাংসারিক কথাবার্তা বলতে ভালোবাসে না। পড়াশোনা, গান, ফিল্ম, কবিতা প্রভৃতি তার কথাবার্তার বিষয়। কলকাতায় থেকে তার রুচি বদলিয়ে গেছে। রাধা তার মন জুগিয়ে চলার চেষ্টায় বলল, কাল সন্ধেবেলা তুই এলি নে ভাই, আমি কতক্ষণ বসে বসে একটা কবিতা মুখে বানালাম, তোকে শোনাবো আজ দুপুরে। কি কবিতা? আসিস এখন না, শোনাবো, মুখস্থ নেই। সুবি আর কোনো আগ্রহ দেখালো না, শুধু বলল, দুপুরে মা কাঁথা সেলাই করবে, আমি মায়ের কাছে বসে ছুঁচে সুতো পরাতে হবে, আমার যা তো হবে না। রাধা বলল, সে গানটা একটু গান না সুবি। সুবি চায়ের পাত্রগুলো হাতে নিয়ে চলে যেতে উদ্যত অবস্থা বলল, এখন সময় নেই, অনেক কাজ, চলি। রাধা অতি করুণ মিনতির সুরে বলল, গা না ভাই, দুটো লাইন গা, বলছি এত করে। বলতে ভুলে গেছি, পাড়াগাঁয়ের মেয়ের তুলনায় সুবি গান গাইতে পারে, মন্দ নয়। কলকাতায় থাকবার সময় নিধুদার কাছে সে অনেক গান শিখেছিল। নিধুদা তার কাকিমার পিস্তুত ভাইয়ের ছেলে, কলেজে পড়ে, বেশ গান গাইতেও পারে, চেহারাও ভালো। সুবিকে দিন কতক সে গান শিখাতে ঘন ঘন আসত। সুবি গুনগুন করে মাত্র 2 কলি গাইল। যৌবন সরসী নীরে মিলন শতদল, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। ঠিক এই সময় নাপিতদের ঘাটে নাপিত বউ এক কারি বাসন নিয়ে মাজতে আসলো। নাপিত বউ শ্যামবর্ণ, বয়স 19-20, খুব সুন্দর নিটল গড়ন, স্বাস্থ্যবতী, মুখশ্রীর মধ্যে একটা সুলভ ও সৌন্দর্য আছে। অর্থাৎ সেই স্ত্রীটা এই বয়সেই থাকে, 5 বছর পরে যার আর কিছু বিশেষ অস্তিত্ব থাকবে না। কিন্তু এখন যখন সেটা আছে, তখন খুব জমকালোভাবেই আসর মাতিয়ে রেখেছে। নাপিত বউ সুবিকে প্রায় পুজো করে থাকে মনে মনে। তার জীবনে এমন মেয়ে সে দেখেনি। অমন রূপ, অমন কথাবার্তা, অমন লেখাপড়া, অমন গান, সকল দিকেই সুবি নাপিত বউয়ের মন হরণ করে নিয়েছে। যে পাড়া গাঁয়ে নাপিত বউয়ের বাপের বাড়ি, সে গায়ে এমন একটা মেয়ের কল্পনা করাও শক্ত। এর সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পেয়ে সে ধন্য হয়ে গেছে। নাপিত বউ আঁচলের চাবিটা শক্ত করে গেরো দিতে দিতে সুবির দিকে প্রশংসমান দৃষ্টিতে চেয়ে গান শুনতে লাগল। বলল, বাড়ি চমৎকার গলা দিদিমণি আপনার,
এমন কখনো শুনিনি। কি গানটা দিদিমণি? সুবি পদগুলো আবৃত্তি করে গানটা বলে দিল। নাপিত বউ গানের ভাষা বিন্দু বিসর্গও বুঝল না। সুবির মন জোগাবার জন্য এক মনে শুনবার ভান করে মাঝে মাঝে ঘাড় নাড়তে লাগল। সুবি ভাবছিল, এই বর্বরদের গান শুনিয়ে লাভ কি? আজকাল তার গলা সত্যিই ভালো হয়েছে। নিধুদা যদি শুনত। আর কলকাতা যাওয়া হবে না, নিধুদার সাথেও দেখা হবে না। তার বিয়ের সম্বন্ধ খোঁজা চলছে। স্কুল ছাড়িয়ে এনে বাড়িতে রাখা হয়েছে। বয়স 16 ছাড়িয়ে চলল কি না। আর বাড়ির বাইরে হুকুম নেই। কলকাতা, চিত্রা, রূপবাণী, কেতকী, শোভা, নিধুদা সব স্বপ্ন। এ জন্মের মতো সব ফুরিয়েছে। সোনার স্বপ্ন ভেঙে গিয়েছে। আশ্চর্য নয় যে 23 বছরের বিধবা রাধার ঘনিষ্ঠতা তার ভালো লাগে না। নাপিত বউ তার পায়ের তলায় পোষা কুকুরের মতো পড়ে থাকে। কোনো রকমে সহ্য করে থাকতে হয়। ঝিচাকরকেও তো লোকে সহ্য করে। রাধা বলল, ভাই সুবি, তোর গলাখানা যদি একবার পেতাম, হিংসে হয় সত্যি। সুবি নাপিত বউয়ের খোসামোদ ও রাধার গায়ে পড়ে আলাপ জমানোর চেষ্টা ঠেলে ফেলে চায়ের পাত্র নিয়ে চলে গেল। সে মরছে নিজের জ্বালায়, এমন সময় এসব ন্যাকা ন্যাকা কথা তার ভালো লাগে না। জেলেপাড়ার ঘাটে ছিপছিপে ফর্সা থান পড়া জেলে বউ কাপড় কাচতে নামল। রাধা বলল, ও রামুর মা, রামুর কোনো খবর পেলে? জেলে বউ বলল, কোথায় দিদি ঠাকরুন, আজ 5 মাস হলো চলে গিয়েছে, একখানা পত্তর নয়। টাকা পাঠানো চুলে যাক, তার টাকা পাঠাতে হবে না। আমি ধান বেনে খাড় কেচে গতর খাটিয়ে যেমন চালাচ্ছি এমনি চালিয়ে যেতে পারলে বাঁচি। ছেলের রোজগার খেতে চাইনে, সে ভালো থাকুক, নিজের খরচ নিজেই করুক, তাতে আমিই খুশি। কিন্তু কি বলো তো দিদি ঠাকরুন, একখানা চিঠি নেই আজ 5 মাস। আমি কি করে ঘরে থাকি? রামু লালমনির হাটে রেলে কি একটা চাকরি পেয়েছে। মাকে একবার 5টা টাকা পাঠিয়েছিল। তারপর এখন লেখে যে সামান্য মাইনেতে তার কুলায় না। মাকে এখন টাকা পাঠাতে পারবে না। মা যেন কষ্ট করে পুজো পর্যন্ত কোনো রকমে চালিয়ে নেয়। ছেলে কষ্ট হওয়ার ভয় মাও আর টাকা চায় না। কষ্টের সৃষ্টেই কোনো রকমে চালায়। রাধার ছেলে বউকে বড় ভালো লাগে। এমন ধরনের মেয়ে এই গ্রামে ব্রাহ্মণ ক্রাইস্তদের ঘরেও নেই। এত সুন্দর মন ওর। পরের উপকারে প্রাণ ঢেলে দিতে এমন লোক সত্যি গায়ে আর নেই। শুধু রাধাদের বলে নয়, লোকের চিড়ে কুটতে জেলে বউ, ধান ভানতে জেলে বউ, যাদের বাড়িতে পুরুষ মানুষেরা বিদেশে থাকে, বাড়িতে শুধু মেয়েরাই আছে, 1 ক্রোশ দূরের বাজার থেকে তাদের হাট বাজার করে দিতে জেলে বউ, কুটুম্ব বাড়িতে তত্ত্ব পাঠাতে কিংবা নববিবাহিতা মেয়ের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে জেলে বউ। জেলে বউ না হলে যেন এ গায়ের লোকের চলে না। অথচ এসবের জন্য জেলে বউ কারোর কাছে একটি টাকাও প্রত্যাশা করে না। পাড়ার 5 জনের বিনি পয়সার বেগার খেটে বেড়ানোই তার অভ্যেস। গত জ্যৈষ্ঠ মাসে রাধার মনে আছে, আমবাগানের পথ দিয়ে সে ঘাটে যাচ্ছে। জেলে বউ আম কুড়াচ্ছে বাগানে। রাধা বলল, রামুর মা আম কুড়াচ্ছ, দেখি কোন কোন গাছের ও গোস্তলির আম পেয়েছ দেখি। ও বাবা, ও তো বড় একটা পাওয়া যায় না, আমি কত খুঁজি, একটাও পাই না একদিন। তোমার ভাগ্যি ভালো, ভারী মোটা শক্ত আম, তলায় পড়েই পাই না। অত মিষ্টি গাছের আম পাওয়া শক্ত। মাত্র 3টে আম পেয়েছিল জেলে বউ। অমনি হাসি মুখে বলল, তা নিয়ে যান না দিদি ঠাকরুন, আমি কটা আপনার সেবা দিলাম, দয়া করে নিয়ে যান আপনি। জেলে বউয়ের গুণ আছে, অত সহজে ত্যাগ স্বীকার করতে ওর জুড়ি নাই এ গায়ে। রাধা আম নিয়েছিল এই জন্য যে না নিলে জেলে বউ ভাববে ছোট জাতের দান বলে ব্রাহ্মণের মেয়ে সকালবেলা গ্রহণ করল না। নিয়ে সে ভাবল, জেলে বউয়ের আপন পর জ্ঞান থাকতো যদি এ গ্রামে হাঙ্গামা পোহাতো তাহলে। রাধা বলল, জেলে বউ, আমার সঙ্গে একবার শ্বশুরবাড়ি চলো না, অনেক দিন কোথাও বেরোইনি, ভাবছি দিন কত ঘুরে আসি। জেলে বউ বলল,
যান না দিদি ঠাকরুন, আপনার যাবার জায়গা আছে যেখানে, যাবেন না কেন? শ্বশুরবাড়িও যাননি অনেক দিন, তারা দেখলে খুশি হবেন। সে বিষয়ে রাধা যথেষ্ট সন্দেহ আছে। শাশুড়ি তাকে দু চক্ষে দেখতে পারে না, তা রাধা জানতে বাকি নেই, তবু যেতে হবে। তোরঙ্গ আর ক্যাশ বাক্সটা সেখানে ছেড়ে আসার লাভ কি? সেগুলো আনা দরকার, অমন ভালো তোরঙ্গটা। পরদিন বাবা মাকে কথাটা বলতেই বাড়িতে এক পালা ঝগড়া শুরু হলো। রাধার বাবার আদৌ মত নেই সেখানে মেয়ে পাঠাতে। রাধার মা কিন্তু রাধার দিকে। দুজনে এই নিয়ে বাঁধল ঘোরতর দ্বন্দ্ব। রাধা বাবাকে বলল, আমি ঘুরে আসবো তো বলছি 7 দিনের জন্য, নবুকে সঙ্গে করে নিয়ে যাই না, না থাকতে দেয়, আসা তো আমাদের হাতের মুঠোয়, একঘেয়ে ভালো লাগে না এখানে। রাধার বাবা বললেন, এই অপমান সাত করে কুড়াবার কি দরকার তোর? তারা কি এই 6 বছরের মধ্যে একখানা পত্র দিয়ে খোঁজ নিয়েছে যে তুমি কেমন আছো? অনেক কষ্টে অবশেষে বাবাকে নিমরাজি গোছের করিয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে রাধা আসলো গানপুরের স্টেশনে গাড়িতে চাপতে। রেলগাড়ি চেপে রাধার মনে হলো সে মুক্তির স্বাদ পেয়েছে বহুদিন পর। কেবল বাবা মায়ের একঘেয়ে ঝগড়া অশান্তি, কেবল নেই নেই শুনতে শুনতে তার তরুণ মন অকালে পৌরত্বের দিকে চলে গেছে। সংসারে আলো নেই, বাতাস নেই, এতটুকু আনন্দ নেই। শুধুই শোনো, চাল নেই, কাঠ নেই, একাদশীর আটা কোথা থেকে আসবে, নবুর কাপড় ছিঁড়ে গেছে, নতুন একটা ইজে 6 আনা হলে পাওয়া যায়, যেন 6টা মোহর। নবুর 5 মাসের স্কুলের মাইনে বাকি, দুবেলা মাস্টারের শাসায়। মুখুজ্জির বাড়ির ঠাকুমার দেনার টাকা, সুদের তাগাদা, আর বাবার যত মিথ্যে কথা বানিয়ে বলা পাওনাদারদের বিদায় করতে। আজ সে হাঁপ ছেড়ে বাঁচল। রানাঘাট স্টেশনে গাড়ি বদল করে মুর্শিদাবাদ লাইনে গাড়িতে চাপতে হলো। মুড়াগাছা নেমে ক্রোশখানেক হেঁটে বিকেল 3টের সময় সে শ্বশুরবাড়িতে পৌঁছালো। শাশুড়ি বউকে দেখে বলল, এই যে নবাবের মেয়ে, তা এতদিন পরে কি মনে করে? সঙ্গে কে? ছোট ভাই? ও সেই নবু না? এসো বাবা এসো, সুখে থাকো, চিরজীবী হও, তা বেশ ছেলেটা। কিন্তু শাশুড়ির অমায়িকতা 3 দিনের মধ্যেই ঘুচে গেল। রাধার বিধবা বড় ননদ ভাতৃবধূকে পুনরায় এ বাড়িতে আসতে দেখে সন্তুষ্ট হননি। রাধার গলার 6 ভরির হার সেবার শাশুড়ি কেড়ে রেখেছিলেন। সেই হাড় ছড়া ভেঙে ননদের বিয়ের সময় তার হাতের রুলি আর বালা গড়িয়ে দেওয়া হয়েছে। বড় ননদ ভেবেছিলেন আজ 6 বছর যে বউ এ বাড়ি আসেনি সে আর আসবে না, কিন্তু আপদ আবার এসে জুটল। এখন তো হাড়ের দাবি করে বসবে। হলোও তাই। রাধা শাশুড়ির কাছে হার চাইল। শাশুড়ি বললেন, তোমার বাবা যে টাকা দিয়ে বিয়ে দেবেন বলেছিলেন তা তো দেননি, 200 টাকা তো বাকি ছিল, তা ধরুন হার রেখে দেই, সে টাকা আগে নিয়ে এসো, হার এক্ষুনি বার করে দিচ্ছি। বড় ননদ ওই কথায় সায় দিলেন। রাধা বলল, বারে, আমার বাবার গড়িয়ে দেওয়া, তোমরা তো আর দাওনি। বাবা টাকা দিয়েছেন কিনা সে তোমরা বোঝোগি তার সঙ্গে, আমার হার কেন তোমরা দেবে না? কিন্তু টাকা কড়ির কথা কি আর অত সহজে মেটে? রাধা বলল, আমার বাবার দেওয়া তোরঙ্গ, তবে তোমরা আটকে রাখবে কেন? আর তোরঙ্গি চাবি ভেঙে তোমরা জিনিসপত্র বার করে নিয়েছই বা কেন? শাশুড়ি ও ননদ দুজনে মিলে বললেন, চাবি কেউ ভাঙেনি, ভাঙাই ছিল। রাধা বলল, আমার নতুন তোরঙ্গ, চাবি ভাঙা থাকলেই হলো, তোমরা ভেঙেছ। যত চোরের ঝাড়, দাও আমার হাড় ছড়া। শাশুড়ি বললেন, মুখ সামলে কথা বলো বৌমা বলছি। উভয় পক্ষে তুমুল ঝগড়া বেঁধে গেল। ননদ মারতে আসলেন ভাইয়ের বউকে। নবুকে সেদিন আর কেউ খেতে ডাকল না। রাধার তো কথাই নেই, তাকে কে আদর করে খাবে সে যখন তার বিবাহের হার ও তোরঙ্গ চাইতে এসেছে? দুপুরের পর ঝগড়াঝাটি করে নবুকে সঙ্গে নিয়ে রাধা ধর্মদহ গ্রাম থেকে মুড়াগাছা স্টেশনে হেঁটে আসলো। দুজনেই অনাহার। মনে পড়ল
এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে সে ওই পথেই একদিন পালকি করে নববধূ রূপে এসেছিল। কথাটা মনে আসতেই রাধার চোখে জল বাধা মানল না। স্টেশনে আসবার সারা পথটাই সে কাঁদতে কাঁদতে আসলো। ট্রেন আসলে তাতে কলের পুতুলের মতো বসে রাধা কত কথা ভাবতে লাগলো। মিছিমিছি প্রায় 3টে টাকা খরচ হয়ে গেল। এই টাকা অবশ্য তার বাপের বাড়ির নয়, তার নিজেরই জমানো টাকা। টাকাটা হাতে থাকলে টানাটানির সংসারে কত কাজ দিত। বাবার অমতে আশা হয়েছে, শুধু হাতে ফিরলে বাবার বকুনি খেতে হবে, মা মুখ ভার করে থাকবে। 6 ভরির হাড় ছড়া নিয়ে যেতে পারবার আশা করেই সে এসেছিল। বাবা মায়ের সে আশা যে একেবারে ছিল না তা নয়, এবার সকলেই একসাথে রাগ করবে। তাছাড়া ভবিষ্যতে শ্বশুরবাড়ি আসবার পথও গেল, শাশুড়ির সঙ্গে ঝগড়া না করলেই হতো। না হয় গিয়েছেই হাড় ছড়াটা, বাপ মায়ের অবর্তমানে শ্বশুরবাড়িতে একটু দাঁড়াবার স্থান তো হতো। তার জীবনে কোনো সুখ নেই। বাড়ি গিয়ে তো সেই আবার একঘেয়ে ব্যাপার। সেই ডোবার ধারে সকালে বাসন মাজা, সেই গোয়াল পরিষ্কার, সেই রাঁধা বাড়া। সুবি তাও সে তেমন মন খুলে কথা কয় না। সে অনেক কিছু ভুলতে পারত যদি সুবি তার সঙ্গে হেসে আলাপ করত, প্রাণ খুলে মিশত। তা করে না। কত করে সেধে, কতভাবে মন জুগিয়ে রাধা দেখেছে। সত্যি জীবন সব দিক দিয়েই অন্ধকার, বেঁচে কি সুখ। কাল সকালে কি হবে সে স্পষ্ট দেখতে পাচ্ছে। রাত্রে আজ সে বাড়ি ফিরলেই বাবার সঙ্গে মায়ের ঝগড়া বাঁধবে, অর্থাৎ সেই হার আদায় করতে না পেরে ফিরলেই বাবার আশাভঙ্গের রাগটা গিয়ে পড়বে মায়ের ওপরে। দুজনে ধুন্ধুমার বেঁধে যাবে। কাল সকাল ডোবাতে বাসন মাজবার সময় মুখুজ্জে পাড়ার ঘাট, জেলে পাড়ার ঘাটের সবাই জানতে চাইবে সে এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি থেকে ফিরে আসলো কেন, শাশুড়ি কি করলো, কি বলল। এই কৈফিয়ত দিতে দিতে তার মিথ্যা কথা বানিয়ে বলতে বলতে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠবে। কারণ সত্যি কথা তো সে বলতে পারবে না। রায়বাড়ির কুচুটে মেজ বউ মুখ টেপে হাসবে। সুবি নামবে ওদের নিজের ঘাটের কচুতলা চায়ের বাসন ধুতে। নিজে থেকে একটা কথাও জিজ্ঞাসা করবে না যে রাধা কবে আসলো বা কিছু। রাধাকে প্রথমে কথা বলতে হবে। সুবি 2-একটা হ্যাঁ না গোছের দায়সারা উত্তর দিয়ে চায়ের পেয়ালা পিরিচ উঠিয়ে নিয়ে চলে যাবে। যেন বেশিক্ষণ ডোবার ঘাটে দাঁড়িয়ে ওদের সঙ্গে কথা বললে তার আভিজাত্য খর্ব হয়ে যাবে। বাসন মাজার পরে ঘাটে যাওয়া, রান্না, খাওয়ানো দাওয়ানো, দুপুরে পান মুখে দিয়েই ছুটতে হবে ঘাটে গরুকে জল খাইয়ে সেই নদীর ধারের মাঠে যেখানে গরুকে গোঁচ পুঁতে রেখে আসা হয়েছে। সেই সময়টাই যা একটু ভালো লাগে। নীল আকাশ, নদীর ধারে কাশফুল দোলে, সমস্ত জিউলি গাছের গা বেয়ে সাদা সাদা মোমবাতি ঝরা মোমের মতো আটা ঝরে পড়ে। হু হু খোলা হাওয়া বয় ওপারের দেওয়ারের চর থেকে। পাট বোঝাই গরুর গাড়ি দল ক্যাঁচকোচ করতে করতে ঘাটের পথে রাস্তা দিয়ে কোথায় যেন যায়। গরুকে জল দেখিয়ে সে তার বড় ইচ্ছা করে সুবিদের বাড়িতে সুবির সঙ্গে বসে একটু এত গল্প গুজব করে, 2-1খানা বর্ণসূচি পড়ে শোনায়, কারণ সে বই সে পড়তে জানে না। গান শোনায়, কিন্তু হায় রে দুরাশা। গায়ে পড়ে আলাপ জমাতে গেলে সুবি গভীর উদ্দাস্যের সুরে বলবে, হ্যাঁ যাই দাদাদি, কত কাজ পড়ে রয়েছে। বিনু সেই মোজা জোড়াটা বুনতে বুনতে ফেলে রেখে এসেছি, সেটা সম্পূর্ণ করে গিয়ে ফেলি। বসো তুমি, মার সঙ্গে কথা বলো। তারপর বেলা পড়ে যাবে। রোয়াকে কাস্তে, বঁটি পেতে, একরাশ বিচুলি কাটতে হবে, গরুকে জাপ খাওয়াতে। মাঠ থেকে গরু অবশ্য মাই আনে, কারণ এই সময়টা সে কাজে এত ব্যস্ত থাকে যে নদীর ধারে মাঠ থেকে গরু আনবার সময় তার বড় একটা হয় না। তারপর বাইরে বেড়ার গা থেকে শুকনো কাপড় তুলতে হবে, ঘর ঝাঁট দিতে হবে, লণ্ঠনে তেল পুড়ে মুছে রাখতে হবে, গা ধুয়ে আসতে হবে, পাতকৌতলার সাঁজ জ্বালিয়ে বাবার
মিছরি মরিচ গরম করে দিয়ে রাত্রের ভাত চড়াতে হবে। সকলের খাওয়া দাওয়া সারা হলে সে নিচে এক মুঠো চাল ভাজা নুন তেল মেখে এক ঘটি জল খেয়ে বাবার পায়ে বাতের তেল মালিশ করতে বসবে। এসব সারতে সারতে রাত 10:30টার গাড়ি গড়গড় করে মাতলার বিলের পুলের ওপর দিয়ে যাওয়ার শব্দ পাওয়া যাবে। তবেই দিনের মতো ছুটি। এই চলবে দিনের পর দিন, 330 দিন। হঠাৎ নবু জানলার বাইরে হাত বাড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই রানাঘাট স্টেশন দেখা যাচ্ছে দিদি। রাধা চমক ভাঙল। সে মুখ বাড়িয়ে দেখল প্রকাণ্ড ট্রেনটা অজগর সাপের মতো বেঁকে রেল স্টেশনের নিকটবর্তী হচ্ছে। যেখানে তার ইঞ্জিন, সেখানে দূরে একটা বড় বাড়ি, টিনের ছাদ দেওয়া দালান মতো দেখা যাচ্ছে। রানাঘাট পৌঁছে গেল এর মধ্যে। প্ল্যাটফর্মে নেমেই নবু বলল, একটা পাউরুটি কিনে দাও না দিদি, খিদেই পেয়েছে, ডাকবো? আঁচলে গেরো খুলে 3টি পয়সা বার করে রাধা ভাইকে একখানা পাউরুটি কিনে দিল। তার নিজেরও খুব খিদে পেয়েছে, সেও তো সারাদিন কিছু খায়নি। ভাইকে বলল, আর কিছু খাবি? এক কাজ কর বরং, চল বাইরের দোকান থেকে আলুর দম কিনে দিই 1 পয়সার, পাউরুটি দিয়ে খা, পেট ভরবে। নবু বলল, তুমি কিছু খাবে না দিদি? আমি রেলের কাপড়ে কি খাবো? চা খেতে পারি, ওতে দোষ নেই। যা দেখি ওই চা বিক্রি করছে, জেনে আয় কত করে নেবে 1 পেয়ালার দাম। নবু জেনে এসে বলল, 1 পেয়ালার দাম 4 পয়সা দিদি। হুহ বাবা, 4 পয়সা? তবে থাকবে, মোটে আর 9টি পয়সা আছে। বাবার জন্য একখানা পাউরুটি কিনে নিতে হবে। দুধ দিয়ে পাউরুটি খেতে ভালোবাসেন বাবা। মার জন্য কি নেব বলতো? রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে রাধার মনের দুঃখ অনেকটা চলে গেছে। কত লোকজন, গাড়ি ঘোড়া, দোকান পসার দেখলে মনে শান্তি পাওয়া যায়। এমন সময় প্ল্যাটফর্মে একটা শব্দ উত্থিত হলো। লোকজন, পানওয়ালা, পাউরুটিওয়ালারা সন্ত্রস্ত হয়ে উঠল। লোক যে যেখানে ছিল দাঁড়িয়ে উঠল। রাধা একটা কুলিকে জিজ্ঞাসা করে জানলো ডাক গাড়ি আসছে, দার্জিলিং মেল। অল্পক্ষণ পরেই সশব্দে বিশাল ট্রেনখানা প্ল্যাটফর্মের ও প্রান্তে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে ভিড়, হাঁকাহাঁকি, লোকজনের দৌড়াদৌড়ি, পুরি তরকারি, পান বিড়ি সিগারেট, কুলি কুলি ধারাও হই হই ব্যাপার। স্টেশন সরগরম হয়ে উঠল। রাধা আর নবু যেখানে দাঁড়িয়েছিল তার সামনে ডাকগাড়ির প্রথম ও দ্বিতীয় শ্রেণী কামরাগুলো থামল। রাধা অবাক হয়ে চেয়ে চেয়ে দেখছিল। ঝকঝক তকতক করছে কামরাগুলো। কিরকম পুরু চামড়ার গদি আঁটা বেঞ্চি, সাহেব মেয়ে মোমের পুতুলের মতো তাদের ছেলে মেয়েরা, দামি শাড়ি পরা সুন্দরী বাঙালি বড়লোক মেয়েরা। সুবি কোথায় লাগে এদের কাছে? বেয়ারারা ট্রের ওপর চায়ের জিনিস বসিয়ে ছুটোছুটি করছে। একটি অতি সুন্দর 6-7 বছরের ফ্রক পরা সাহেবদের মেয়ে প্ল্যাটফর্মে নেমে লাফাচ্ছিল। তার মা এসে তার হাত ধরে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যেতে যেতে কি একটা বলল। হিট হিট প্রিং প্রিং, কেমন মজার কথা ওদের, হাসি পায় শুনলে। সত্যি সত্যি কি চমৎকার দেখতে খুকিটা। নবু বলল, এদিকে এসে দেখো দিদি। নবু বলল, এই দিদি এসে দেখো দিদি, খাবার গাড়ি। একখানা খুব লম্বা গাড়ির মধ্যে সারি সারি টেবিল পাতা, টেবিলের ওপর ধপধপে চাদর, কাচের ফুলদানিতে ফুল সাজানো, চকচকে সব কাঁচের বাসন। মেলা সাহেব মেম খেতে বসেছে। বাঙালি মেয়েও আছে তাদের মধ্যে, তবে বেশি নয়, 2-1 জন। 18-19 বছরের একটি বাঙালির মেয়ে বেশি দামের টিকিটের কামরা থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফল কিনছে। রাধা কি দেখল কি পেল জানি না, কিন্তু ডাকগাড়িখানা তার সুশ্রী সুবেশ আরোহী দল ও সুসজ্জিত ঝকঝকে তকতকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরাগুলি নিয়ে তার মনে একটি অপূর্ব আনন্দ, উৎসাহ, উত্তেজনা সৃষ্টি করল।
সমস্ত দার্জিলিং মেলখানা যেন একটি উদ্দীপনাময়ী কবিতা, কিংবা কোনো প্রতিভাবান গায়কের মুখে শোনা সঙ্গীত। রাধার মনে হলো এই ভালো কাপড় চোপড় পরা সুন্দর চেহারার মেয়ে পুরুষ বালক বালিকাদের সে দেখতে পেতে পারে যদি মাত্র 6 আনা পয়সা খরচা করে রানাঘাট স্টেশনে আসে। যে পৃথিবীতে এরা আছে সেখানে তার বাবার বাতের বেদনা, সুবীর হৃদয়হীনতা, মায়ের খিটখিটে মেজাজ, বাবা মায়ের ঝগড়া, শাশুড়ির নিষ্ঠুর ব্যবহার সব ভুলে যদি যেতে হয়, এমনকি তার 6 ভরির হাড় ছড়ার লোকসানের ব্যথাও যেন মন থেকে মুছে যায়। কি চমৎকার! দেখলে যেন জীবন সার্থক হয় বটে, মনও ভরে ওঠে। সংসারে এত সুখ, এত রূপ, এত আনন্দও আছে। আগেই বলেছি, রাধা কি বুঝলো কি পেল জানি না, কিন্তু একথা খুব সত্য যে মেলগাড়িখানা ছেড়ে গেলে রাধা দেখল যে সে নতুন মানুষ হয়ে গেছে। মনে নতুন উৎসাহ, হাতে পায়ে নতুন বল, চোখে নতুন ধরনের দৃষ্টি। সে যেন রাধা নয়, যে সংসারে অসহায়, অনাহুত, উপেক্ষিত, অবলম্বনহীন এবং যার শেষ সম্বল 6 ভরির হাড় ছড়াটা পর্যন্ত শাশুড়ি ঘুচিয়ে দিয়েছে। একটুখানি সহানুভূতির কথা ও মিষ্টি হাসির লোভে যাকে কালই ডোবার ঘাটে সুবীর অজস্র খোসামত করতে হবে। নবুকে বলল, ওদের কাছ থেকে 1 পেয়ালা চা আনিয়ে নিয়ে আয় নবু, তুই আর আমি ভাগ করে খাই। যাকগে 4 পয়সা, আমাদের ট্রেনের এখন অনেক দেরি, ততক্ষণ 1 পেয়ালা চা খেয়ে নেওয়া যাক। বাড়ি গিয়ে আর মার কাছে বলিস নে। এই ছিল আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাকগাড়ি। আশা করি গল্প পাঠ আপনাদের ভালো লেগেছে। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অডিওটিতে একটি লাইক বাটন প্রেস করারও অনুরোধ রইল। আসবো আবার অন্য কোনো গল্প নিয়ে, ততদিন সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।